সভার সভাপতি, কাঁকো গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী মদন মোহন পাত্র মহাশয়, মঞ্চে উপবিষ্ট শিক্ষক পঞ্চানন দে মহাশয়, আমার প্রিয় দুই চিফ কোঅর্ডিনেটর ফার্মার্স ক্লাবের শ্যামল এবং উদয়, তার সঙ্গে আপনারা যারা কাঁকো সংলগ্ন বা কাঁকো গ্রামের বিভিন্ন চাষি উপস্থিত আছেন, ভাই বোনেরা উপস্থিত আছেন, তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সেবা ভারতী কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এই বলে যে আজকের যে দিন কৃষক দিবস, সে কি সেটা তাদের সাথে এই দিবস পালন করা হয়, কি তার মাহাত্ম্য, ফার্মার্স ক্লাবের কি ভূমিকা এবং গ্রামীণ উন্নয়নে কৃষি এবং তার আনুষঙ্গিক ক্ষেত্রের যে উন্নয়ন, সেই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আজকের এই দিনের তাৎপর্য আমি এই প্রসঙ্গে দু চার কথা আমি বলবো। যে কৃষক দিবস মূলত পালন করা হয় আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের দেশের চৌধুরী চরণ সিং, তার জন্মদিনকে, চৌধুরী চরণ সিং এর জন্মদিনকে আমরা কৃষক দিবস হিসেবে পালন করব। তিনি খুব অল্প সময়ের জন্য আমাদের প্রধানমন্ত্রী দেশের ছিলেন, ঠিক আছে, কিন্তু যে উন্নয়ন এবং তাদের সাহচর্য ছাড়া যে কৃষির যে উন্নয়ন হতে পারে না, এই বিষয়গুলো তিনি কিন্তু ছাত্রাবস্থা থেকেই ভাবতেন এবং সেই জন্যই তার জন্মদিনকে স্মরণ করার জন্য তিনি মারা গেছেন মে মাসে 87 সালে তিনি মারা গেছেন, পরলোক গমন করেছেন 29শে মে। এবং তার জন্মদিনটাকে সামনে রেখে কৃষকদের যে মহাত্ম্য, কৃষকদের যে গুরুত্ব, সেই গুরুত্বকে সামনে তুলে ধরার জন্য তার জন্ম মৃত্যু পরের বছর থেকে 1988 সাল থেকে 23শে ডিসেম্বর আজকের দিনে কৃষক দিবস পালন করা হয়। 1988 সাল থেকে। এবং দিল্লিতে যে তার সমাধিস্থল, সেটার নামও আছে কিষাণ ঘাট। অর্থাৎ এরকম একটা মানুষ, এরকম একজন ব্যক্তিত্ব, যিনি এই বছরে কৃষকদের কথা ভাবতে মাননীয় মন্ত্রী এখানে এসেছিলেন এবং আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা ছিলেন, আমাদের প্রকল্প সমন্বয়ক ছিলেন। তো মূলত যে বিষয়, আজকের দিনকে, কৃষকদের যে দিনকে স্মরণ করার জন্য কৃষকদেরকে আরো এগোতে হবে। কেন এগোতে হবে? আজ ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল, তখন ভারতবর্ষের 83% মানুষ কৃষির সঙ্গে যুক্ত ছিলেন। আজকে মানুষের জীবন জীবিকার যে 3টে দিক আছে মূলত, একটা কৃষি, একটা হচ্ছে শিল্প, আর একটা হচ্ছে পরিষেবা। সেই ক্ষেত্রে আজকে পরিষেবা ক্ষেত্রে মানুষের দিন দিন সংখ্যা বাড়ছে। আজকে কৃষিতে মানুষের সংখ্যা দিন দিন কমছে। আজকে কমতে কমতে আজকে 83 থেকে আজকে 53-56% লোক আজকে কৃষির সঙ্গে যুক্ত রয়েছে। এবং কৃষি এবং তার আনুষঙ্গিক ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রগুলোতে আর বৃহত্তর অংশের মানুষ আরো যুক্ত হয়েছে। অর্থাৎ ভারতবর্ষকে এগোতে হলে, পশ্চিমবঙ্গকে এগিয়ে যেতে হলে, আজকে পশ্চিম মেদিনীপুরকে এগিয়ে যেতে হলে, বিনপুর 2কে এগিয়ে যেতে হলে, আজকে কাঁকোকে এগিয়ে যেতে হলে, যে এই গ্রামের, এই এলাকার, এই রাজ্যের, এই দেশের যে মানুষ কৃষির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছে, অর্থাৎ তাদের আরো মানোন্নয়ন দরকার। অর্থাৎ মানোন্নয়ন বলতে আমরা উন্নত প্রযুক্তির ব্যবস্থা করব। আমরা কোন ধান ফলন করলে, চাষ করলে আমরা আরো বেশি উৎপাদন পাবো, কোন শাকসবজি পালন করলে আমরা আরো বেশি পাবো,
চাষ করলে, কোন হাঁস মুরগি বা গরু বাছুর পালন করলে, ছাগল পালন করলে আমরা বেশি আরো বাচ্চা পাবো, ডিম পাবো, দুধ পাবো, মাংস পাবো, সেই প্রযুক্তিগুলোকে কাজে লাগাতে হবে। কিভাবে আমরা পুকুরে মাছ চাষ করব, সুসংগত চাষ পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ এর মূলত উদ্দেশ্য আমাদের চারটে থাকে এই কৃষি এবং তার আনুষঙ্গিক ক্ষেত্রগুলোকে বিকাশ ঘটানোর জন্য। কি উদ্দেশ্য থাকে? মূলত আমাদের নিজস্ব খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমরা এই কৃষিকাজ করে থাকি। সে আপনি ধান চাষ বলুন, শাকসবজি চাষ বলুন, আর মৎস্য চাষ বলুন, আর হাঁস মুরগি গরু ছাগল পালন করুন, মূলত আমাদের খাদ্যের চাহিদার জন্য আমরা পালন করে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটাকে অবলম্বন করে আমরা বিকল্প আয় হিসাবে অবলম্বন করার জন্য করি। বিকল্প আয় মানে কি? আমার নিজস্ব কাজে যেগুলো লাগে, আমার 5 বিঘা জমি আছে, আমার 100 মণ ধান হয়েছে, আমার নিজের জন্য 30 মণ লাগে, আমি বাকিটা বিক্রি করি। আমি গরু পালন করছি, আমার একটা গরু প্রত্যেকদিন 5 লিটার দুধ দেয়, আমার নিজের পরিবারের জন্য 1 লিটার লাগে, আমি বাকিটা বিক্রি করে আমার পরিবারের ইনকাম করতে পারি। আমার বাড়িতে হাঁস মুরগি আছে, সেগুলো আমার কিছু ডিম আমার লাগে, বাকিটা আমরা বিক্রি করতে পারি। অর্থাৎ সেখান থেকে আমার নিজের খাদ্যের চাহিদা, আমাদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আমরা সেখান থেকে বিক্রি করে উৎপাদন আমরা অর্থাৎ বিকল্প আয় করতে পারি। আর 3 নম্বর কি আছে? একে আমরা কৃষিভিত্তিক যে শিল্পের উপর নির্ভর করে বা ফার্ম ব্যবস্থাকে যদি আমরা করতে পারি, খামার ব্যবস্থাপনাকে আমরা যদি সুসংগত চাষ পদ্ধতি অবলম্বন করতে পারি, তাহলে দেখা যাবে আমরা এটাকেই পেশা হিসাবে সারা বছর বেছে নিয়ে আমরা স্থায়ী ইনকাম করতে পারি। এই বিষয়গুলোকে নিয়ে আমরা বিশেষ করে আমরা নিজেদের খাদ্যশস্যের চাহিদা যেমন আছে, আমাদের বিকল্প আয়ের বিষয় আছে, তার পাশাপাশি আমাদের স্থায়ী কর্মসংস্থানের জন্য চাষবাস আছে। তাহলে সেই চাষবাসকে লাভজনক, উৎপাদনমুখী এবং আরো দীর্ঘমেয়াদী সাস্টেনেবল করতে হবে। একটা জিনিস আমরা লাভের জন্য প্রাণী পালন করব, লাভের জন্য কৃষিকাজ করব, লাভের জন্য মৎস্য চাষ করব, সবই ঠিক আছে, কিন্তু আমরা কোনো সময় যেন লোভী বেশি হব না। অর্থাৎ আমাদের সভ্যতাকে, আমাদের মানব জাতিকে, আমাদের মানব সম্পদকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের বাস্তবমুখী জ্ঞানও দরকার আছে। সেই জ্ঞানের বিস্তারে ফার্মার্স ক্লাব উদ্যোগী ভূমিকা পালন করবে। কি বিষয় সেরকম? যে আমরা অবশ্যই লাভের জন্য বেশি আমি উন্নত জাতের গরু পালন করব, লাভের জন্য আমি উন্নত প্রজাতির আমি হাঁস মুরগি পালন করব বা মৎস্য পালন করব, সুসংগত চাষ পদ্ধতি অবলম্বন করব, উন্নত বিভিন্ন ধান থেকে আরম্ভ করে শাকসবজি চাষ করব। কিন্তু এমন চাষ করব না, তাহলে দেখা যাবে সেই উৎপাদন বাড়াতে গিয়ে সেটা যদি আমরা খাই, আমার পরবর্তী প্রজন্মে সেখানে হয়তো প্রচুর রোগ ব্যাধি হতে যাবে। এই জিনিসটা আমরা যাচ্ছি, আমরা যথেচ্ছভাবে রাসায়নিক সার, কীটনাশক আমরা প্রয়োগ করছি, যার ফলে আমরা ভাবছি না আমরা কি অ্যানিম্যালের ক্ষেত্রে, কি ফিশের ক্ষেত্রে, কি এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা যথেচ্ছভাবে বিভিন্ন রকম কীটনাশক প্রয়োগ করছি, রাসায়নিক সার প্রয়োগ করছি, যেগুলার রেসিডুয়াল এফেক্ট আমাদের ওই উৎপাদন প্রাণীজ দ্রব্যে বা ওই খাদ্যদ্রব্যে থেকে যাচ্ছে, যেগুলো আমরা খাওয়ার পরে আজকে আমাদের রোগ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম। যারা হচ্ছে আজ মা বোনদের বিভিন্ন রকম রোগ দেখা যাচ্ছে, আজ সাধারণ মানুষের যে কোনো মানুষের আজকে রোগের প্রকোপ দেখা যাচ্ছে। সেই রোগের প্রকোপের উৎস কি? উৎস হচ্ছে এই খাদ্য। এই খাদ্য থেকেই আমাদের উৎস হচ্ছে। তার পাশাপাশি এই আবহাওয়া, এই বিভিন্ন আবহাওয়াকে আমরা দূষিত করে ফেলছি। তাহলে এই আবহাওয়াটাকে ঠিকমতো রাখতে, এই পরিবেশকে